experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। নাফিসা দরজায় দাঁড়িয়ে ইশারায় মাথা নাড়ালো। নাজমুল সাহেব এর মানে বুঝলেন। চিফ সিকিউরিটি অফিসার হানিফ সাহেবকে তিনি ইশারায় বেরিয়ে যেতে বললেন। আর ইউ ওকে পাপা? ইয়েস কমপ্লিটলি ওকে। তুমি আমায় বকবে বলে ডেকেছো তাই না পাপা? নাজমুল সাহেব থতমত খেয়ে গেলেন। সিরিয়াস সিচুয়েশনে মেয়েটা আগে ভাগে অনেক কিছুই বলে ফেলে। পরিস্থিতি তখন সম্পূর্ণ হাতের বাইরে চলে যায়। নাফিসা বাবার পাশে আয়েশি ভঙ্গিতে বসল। বকো তো বাবা বকো, মিস্টার তামিম ব্যাপারেই তো, ওকে বকো। দুদিন বাদই তো আমি চলে যাব, তোমার কাছ থেকে নেওয়ার তো কিছু নেই, বকা নিয়ে যাই বরং। নাজমুল সাহেব দ্রুত চিন্তা করতে লাগলেন। নাফিসাকে কথাগুলো তিনি খুব টেকনিক্যালি বললেন। মেয়েটাকে কষ্ট দেওয়া যাবে না। মামনি, তুমি জানো তোমার বাবার পেশাটা সবার থেকে আলাদা, তাই সবসময় সতর্ক থাকতে হয়। একটা নিউজ পেপার হঠাৎ কিছুটুকু লিখে দিলে কি হবে? সারাক্ষণ টেনশনে থাকি। নিজের জীবন বলে তো কিছু নেই আমার, তোমাকে জীবন ভাবি আমার। মেক ইট স্ট্রেট ফর মি বাবা, এত ঘুরিয়ে পেঁচিয়ে বলার তো কোনো দরকার নেই, কাম টু দ্য পয়েন্ট। দেখো মামনি, তামিম ছেলেটা জাস্ট অল্প সময় এই পেশায়, তারপরও তুমি কমফোর্ট ফিল করো বলে তোমার সিকিউরিটিতে তাকে রাখা হচ্ছে। তার মানে তো এই নয় যে সে তোমাকে পার্সোনালি মিট করবার জন্য ডাকলেই তুমি চলে যাবে, লাইব্রেরি ঘুরে ঘুরে বই কিনবে। পাপা, তোমার কি মনে হয় না তুমি সব ধরনের সম্পর্কগুলোকে রাজনৈতিক অ্যাঙ্গেল থেকে বিচার করো? সেরকম কিছু নয় মামনি, আমি শুধু ক্লিয়ার করতে যাচ্ছি, তোমাকে কেউ ডেকে পাঠাবে এরকম ক্ষমতা কি সহজে কাউকে দেয়া ঠিক? ইউ আর এ প্রিন্সেস, এনজয় ইউর পাওয়ার। পাপা, মিস্টার তামিমকে আমি বলেছি উনি যাতে আমাকে বন্ধু ভাবেন, এবং আমার সাথে বন্ধুত্ব করবার জন্য জোর করেছি বলতে পারো। উনি একটা ছোট্ট ফেভার চেয়েছেন, ওনার খুব কাছের একটা মানুষ পড়াশোনা করতে চাচ্ছেন না, তাকে ইন্সপায়ার করে সে যাতে পড়াশোনাটা শুরু করে সেজন্য একটা ফোন করতে বলেছেন, আমি করে দিয়েছি। আর বইয়ের ব্যাপারে যেটা বলবো, কারো সাথে গিয়ে যদি দুটো বই কেনা অপরাধের পর্যায়ে পড়ে সেটার জন্য শাস্তি পেতে আমি রাজি। সেরকম যদি কোনো ফেভার হয় তাতে আমার কোনো আপত্তি নেই মা। তুমি প্রাইম মিনিস্টারের একমাত্র মেয়ে, তুমি লোকজনকে ফেভার দেবে না তো কে দেবে? কাউকে পড়াশোনা উৎসাহ দেওয়ার মতো ভালো কাজ তো তোমার অবশ্যই করা উচিত, অবশ্যই। নাফিসা বাবার দিকে তাকিয়ে হাসল। এবার বলো তো আমি কেমন লাগছে পাপা? নাজমুল সাহেব মেয়ের কথায় জবাব দিলেন না। উফ পাপা, এই প্রশ্নটা না আমি যাকেই করি সেই উত্তর দেয় না, তার মানে আমি পচা দেখতে? নাজমুল সাহেব মেয়ের মাথায় হাত বোলালেন। সত্যি তুমি তাকে ফেভার করার মতো শুধু বন্ধুই ভাবো তো? ডোন্ট ওয়ারি বাবা, আমি তোমাকে ছোট করবার মতন কিছুই করছি না। মিস্টার তামিমকে আমি পছন্দ করি কারণ তিনি ভালো লোক, নিখুঁত ভালো লোক। আমার ওনার পাশাপাশি থাকলে নিজের কথাগুলো বলতে ভালো লাগে। হি ইজ এ নাইস গাই, টোটালি ডিফারেন্ট অ্যান্ড অফ ট্র্যাক গাই, দ্যাটস অল। নাজমুল সাহেব মেয়ের পিঠ চাপড়ে দিলেন। I know that. You are my sweet and lovely daughter. I believe you will make me proud. পাপা, একটা মজার বিষয় কি জানো? তুমি যেমন ভাবছো মিস্টার তামিমও বোধহয় সেরকমই ভাবে। আমি যখন ওনার সাথে গল্প করি উনি ভয়ে ভয়ে তাকিয়ে থাকেন, উনি বিশাল আতঙ্কে থাকেন, আমার খুব মজা লাগে। ওনার সবসময় দুশ্চিন্তায় কপাল কুঁচকে থাকে। এই বুঝি আমি তার প্রেমে পড়ে গেলাম, এই বুঝি বেচারা। নাফিসা খিলখিল করে হেসে উঠল। তার মানে শাড়ি পরে তুমি তাকেও জিজ্ঞাসা করেছো যে তোমায় দেখতে কেমন লাগছে, তাই না? এক্স্যাক্টলি বাবা, বেচারা ভয়ে মরে যায় অবস্থা, ফ্যাকাশে করে নিশ্চুপ হেসেছিলেন, মাথা চুলকাতে চুলকাতে মাঝে মাঝে বিড়বিড় করেন। আমার কি যে ভালো লাগলো বাবা। আমি সারা জীবন আমার চারপাশে মেয়ে লোভী ছেলেদের দেখেছি বাবা, ইভেন অনেক সিনিয়র আঙ্কেল যাদের নোংরা দৃষ্টি আমায় দেখতে হয়েছে। মাতৃহীনা একটা মেয়ের সম্পূর্ণ রাজনৈতিক ঘরোয়া পরিবেশে বড় হওয়ার কার্স বলতে পারো। তাই হঠাৎ করে একজন ভালো মানুষ দেখে চমকে গেছি জাস্ট, এজন্যই ওনাকে ভালো লাগে পাপা, আর কিছু না। তোমার মেয়ে কিন্তু অতটাও বোকা নয় যে ফট করে প্রেমে পড়ে যাবে। ডোন্ট থিঙ্ক মি সো সিলি। নাজমুল সাহেব নিজে উঠে গিয়ে কফি মেকারের কাছে দাঁড়ালেন। নাফিসা উঠে দাঁড়ালো। এখন কফি খাবো না পাপা, ভালো লাগছে না, সারাদিন ঘুরে ঘুরে টায়ার্ড, ডিনার করেই ঘুমাবো। তোমার সাথে এক কাপ কফি খাওয়ার সুযোগও পাবো না আমি? আচ্ছা ওকে দাও পাপা, একটা সুগার কিউব দিও কিন্তু, আই এম ইন ডায়েট।
নাজমুল সাহেব হাসলেন। 1 কাপ কফিতে 3টে সুগার কিউব নেওয়া মেয়ে তার, এখন একটা নিচ্ছে, কত পরিবর্তন। তিনি বিড়বিড় করে বললেন, পাগলি। কফির মগটা হাতে নিয়ে নাফিসা জানালার ধারে গিয়ে দাঁড়ালো। পাপা, তুমি কিন্তু প্রমিস করেছিলে আমায় নিয়ে কখনো দুশ্চিন্তা করবে না, তারপরও কিন্তু করছো। তুমি বাবা হলে বুঝতে মা, মেয়ের জন্য কত ভাবতে হয়। তাও পাপা, আই কনফার্মড ইউ মোর অ্যান্ড মোর টাইমস বিফোর যে আমার যখন কাউকে ভালোবাসতে মন চাইবে আমি তোমার পারমিশন নিয়ে ভালোবাসবো, এবং তুমি জানো আমি আমার কথা রাখি। তারপরে তুমি কিভাবে ভেবে নিলে? হাজার ধরনের ঝামেলা থাকি মামুনি, এর মধ্যে 2-1টা পত্রিকা থেকে ফোন করে, কিছু লোকজন থাকেই তো এসব নিউজ ছড়াতে, তাই না? যত যাই বলো, তুমি তোমার মেয়েকে অবিশ্বাস করেছো। ইটস দ্য পানিশেবল ক্রাইম। বলো কি শাস্তি নেবে? নাজমুল সাহেব হাসলেন। তোমার থেকে দূরে থাকছি, এটাই কি বড় শাস্তি নয়? নাফিসা মন খারাপ করা চোখ নিয়ে বাবার দিকে তাকালো। তার এই প্রাইম মিনিস্টার বাবা তার কাছে একদম অপরাধী মুখ করে আছে। পাপা, আমার জবাবদিহিতা কি শেষ হয়েছে? তাহলে আমি ঘুমোতে যাই। নাফিসা এক মুহূর্তে ভেবে নিল, না, ঘরে যাব না, আজ বরং তোমার ঘরেই ঘুমোবো। তুমি একটু মাথায় হাত বুলিয়ে দাও তো। নাফিসা সত্যি সত্যি বিছানায় এসে শটান শুয়ে চোখ বন্ধ করে নিল। নাজমুল সাহেব ব্যতিব্যস্ত হয়ে মেয়ের পায়ে জুতোটা খুলতে লাগলেন। নাফিসা চট করেই তড়াক করে আবারও উঠে বসল এবং বাবার গাল টিপে ধরে বলল, পাপা, আমি যাকে ভালোবাসবো সে হবে দুনিয়ার সব থেকে স্পেশাল গাই, যে তোমার থেকেও আমাকে বেশি ভালোবাসবে। আর সে যখন রাতে ঘুমোতে যাবে আমি এভাবেই তার জুতোটা খুলে রাখবো। লাভ ইউ পাপা। রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে শফিক মৃদু স্বরে বলল, রনি এসেছে ভাবি, আমি এখন ওর সঙ্গে কথা বলতে পারবো না, আমি ব্যস্ত আছি। লাবণী চা বানাচ্ছিল, না তাকিয়েই বলল, বিজি মানে কি করছো? পড়ছি, মেডিকেলের পড়া। বলো কি? ভাবি, আমি ঠিক করেছি সেকেন্ড প্রুফটা দিয়ে ফেলবো। এত করে যখন উনি রিকোয়েস্ট করে বলছেন। কে রিকোয়েস্ট করেছেন? নাফিসা ম্যাম। লাবণী চা বানানো ফেলে এসে শফিকের মুখোমুখি দাঁড়ালো। তুমি পড়ছো মানে? সত্যি বুঝতে পারছি না। বললাম তো, সেকেন্ড প্রুফের জন্য প্রিপারেশন নিচ্ছি। শফিক, তুমি ঠাট্টা করছো না তো? শফিক রাগি রাগি মুখ করে সিরিয়াস চোখে তাকালো। অবিশ্বাস করছো আমায়? লিসেন ভাবি, লেট মি গেট দিস ইন ডিটেল। এই প্রফেশনাল এক্সামের জন্য প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি, ফরেন্সিক মেডিসিন এবং কমিউনিটি মেডিসিন পড়তে হয়। আমি ঠিক করেছি এই সাবজেক্টগুলো আমি 6 মাসে পড়ে ফেলবো। ফর ইচ সাবজেক্ট 1 মান্থ। 5 মাস পড়া আর বাকি 1 মাস রিভিশন। আমি দেখতে চাই এই কোর্সটা 5 মাসে পড়া সম্ভব কিনা। যে সে পড়ে না, একদম ডিটেইলে পড়বো। লাবণীর মুখ হাঁ হয়ে আছে। শফিকের কথাগুলো তার মাথায় ভন ভন করছে, তবে শফিক যে সত্যি কথা বলছে বোঝা যাচ্ছে। বই কালেক্ট করলে কিভাবে শফিক? নাফিসা ম্যাম পাঠিয়েছেন এবং তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন পড়াশোনা করার জন্য। আমিও বলে দিয়েছি কোর্স কমপ্লিট করেই তার সঙ্গে মিট করব। নাফিসা ম্যামটাকে তোমার টিচার? শফিক মাথা নাড়ল। প্রাইম মিনিস্টারের মেয়ে, দারুণ ভালো মানুষ বুঝলে, কি সুন্দর বুঝিয়ে বলল। শত হোক, প্রাইম মিনিস্টারের মেয়ের অনুরোধ তো আমি ফেলতে পারি না। লাবণী মোটামুটি ধরনের একটা শক খেয়ে গেল। শফিক এরকম করে হঠাৎ কথা বলছে কেন? তার মাথা ঘুরতে লাগলো, শরীরও টলছে। সে এক হাতে দরজা ধরে নিজেকে সামলে নিল। শফিকের প্রেম হয়েছিল জেলা প্রশাসকের মেয়ের সাথে। মেয়ের নামটা কি যেন? লাবণী মনে করার চেষ্টা করলো। মাথা ফাঁকা ফাঁকা লাগছে, কিছুই মনে পড়ছে না। এই অল্প কয়েকটা দিনের মধ্যে শফিকের মাথায় প্রাইম মিনিস্টারের মেয়ে পর্যন্ত চলে আসছে। ডিসির মেয়ে থেকে প্রাইম মিনিস্টারের মেয়ে। লাবণী মুখ হাঁ করে কিছুক্ষণ তাকিয়ে রইল। বসার ঘরের দিকে যেতে যেতে লাবণীর মনে হলো শফিকের ওষুধ রিয়াকশন শুরু করেছে। না হলে এমন হবে কেন? লাবণী পেছন ফিরে শফিকের দিকে ভালো করে তাকালো। শফিকের এক হাতে পেন্সিল, অন্য হাতে বই। সে সামনে পেন্সিল দিয়ে মাথার চুল খোঁচাচ্ছে, বিড়বিড় করে পড়া ওড়াচ্ছে। লাবণীর ইচ্ছে করলো শফিকের মাথার উস্কো খুস্কো চুলগুলো হাত দিয়ে গুছিয়ে দেয়। কি হলো, তুমি দাঁড়িয়ে পড়েছে? ভাই প্লিজ, তুমি গিয়ে ওকে একটু কোম্পানি দাও। বেচারা বসে আছে, পড়তে হয় ফুল প্রতে। একবার পড়া থেকে উঠলে মহা ঝামেলা। এই যে এখন একটু কথা বললাম, কনসেন্ট্রেশনটাই লিক করে গেছে। লাবণী কোনো রকম অস্ফুট স্বরে বলল, শফিক, তুমি তোমার ওষুধগুলো ঠিকঠাক খাচ্ছ তো?
না ভাবি, মেডিসিনটা বন্ধ করে দিয়েছি। ঘুমটা বড্ড জ্বালাতন করে। আর শোনো, পড়াশোনার ব্যাপারে রনিকে বলার কোনো দরকার নেই। আমার কথা জিজ্ঞেস করলে বলবে আমি ঘুমাচ্ছি। লাবণী হ্যাঁসূচক মাথা নাড়ল। শফিকের মাথাটা এবার কি শেষ পর্যায়ে চলে গেছে? আর কি কোনো আশাই নেই? লাবণীর বুক কেঁপে উঠল। দুনিয়া ভেঙে কান্না পাচ্ছে তার। এত ভালো দেওর, সে কিনা একটা মেয়েকে ভালোবেসে আজ এই অবস্থায়। লাবণী ডুকরে কেঁদে উঠল। ভাবি, শফিক পিছু ডাকল। রনিকে চা দিলে আমার ঘরে দিও। একটু পড়লেই গলা শুকিয়ে আসে। এক যোগ পানি দিও। লাবণী নিজেকে আর সামলাতে পারল না, ধপাস করে মেঝেতে বসে পড়ল। চোখে ঝাপসা দেখছে সে। তামিম টেবিলে রাখা পত্রিকাটায় আবারও চোখ বোলালো। নকশার ফ্রন্ট পেজের পুরোটা জুড়েই নীরার ছবি। ছবিতে নীরা বসেছে একটা পুকুর পাড়ে। পুকুর ঘাটের সবচেয়ে নিচের সিঁড়িতে দুপা পানিতে ভিজিয়ে। তার শাড়ির আঁচল ভেসে আছে পুকুরের পানিতে। শাড়িটা বেশ খানিকটা তুলে দেওয়া। ভেজানো পায়ে নপুর পানির মধ্যে দিয়ে ছবিটাতে অন্যরকম একটা আভা এনে দিয়েছে। নীরা এক হাতে সবগুলো চুল মুঠো করে ধরা, যেন ছেড়ে দিলেই সব পানিতে পড়ে ভিজে যাবে। তবে সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে পুকুরে ভেসে থাকা তার দিকে। তামিম পেজ উল্টালো, তাতেও নীরার ছবি। এখানেও বেশ কয়েকটা ছোট ছোট ফটোর কোলাজ। তামিম এবার ফিচারের মূল পেজটা খুলল। এই পেজের ছবিটাতে নীরাকে অন্যরকম লাগছে। সে পরেছে জিন্সের সাথে স্লিভলেস ফতোয়া, তবে চুলটাই বেশ সুন্দর করে পনিটেল বাঁধা। সে দুহাত জিন্সের পকেটে ঢুকিয়ে আরামসে দাঁড়িয়ে আছে। তামিমের হঠাৎ করে মনে হলো ছবি নীরা মেয়েটার উপর তার রাগ হচ্ছে, ভীষণ রাগ হচ্ছে। হারুন সাহেব, হারুন সাহেব। হারুন প্রায় হন্তদন্ত হয়ে ছুটে এলো। এই ছবিগুলো দেখেছেন? জি স্যার। ছবি দেখে আপনার কি মনে হয়েছে? কেমন লেগেছে? জীবনে স্যার ভালো হয়েছে, বেশ ভালো হয়েছে। বি অনেস্ট, একদম অ্যাকচুয়ালি আপনার যা মনে হয়েছে সেটা বলুন। হারুন কিছু না বলে মাথা চুলকাতে লাগলেন। আনসার মি হারুন সাহেব। স্যার, ওনার ছবি দেখে মনে হচ্ছে খুব শীঘ্রই উনি কোনো মুভির হিরোইন হয়ে যাবেন। ছবিগুলো বারবার দেখার মতো। তামিম পেপারে দুম করে একটা কিল মেরে পেপারটা হারুনের দিকে ছুঁড়ে ফেলল। গান লোড কর হারুন, আমি কিছু শুট প্র্যাকটিস করব। আর হ্যাঁ, টার্গেট বোর্ডে তোমার নীরা ম্যাডামের ছবিটা অ্যাডজাস্ট করে দাও। আমিও তাকে কিছু শুট করি। তিনি করবেন ফটো শুটিং আর আমি করব গান শুটিং। হারুনের মুখ লম্বা হয়ে গেল বিস্ময়ে। স্যার এমন পাগল পাগল কেন করছেন? কি হয়েছে? নীরা ঘর অন্ধকার করে বসে আছে, তাও এই সন্ধেবেলায়। লাবণী বাতিটা জ্বালিয়ে নীরার পাশে এসে বসল। একটু নিচে আসবে নীরা? বাবা মা চলে যাবার আগে কিছু বলতে চান। নীরা জবাব দিল না, বসা থেকে একটা আড়মোড়ার মতো করল। তোমার কি শরীর খারাপ নীরা? জ্বর? লাবণী হাত বাড়িয়ে নীরার কপাল ছুঁয়ে দেখল। জ্বর তো নয় তাহলে? বাবা মা কি রেডি হয়ে গেছেন ভাবি? আধা ঘন্টার মধ্যে বেরোবেন। নীরা উঠে দাঁড়ালো। আলনা থেকে ওনা নিয়ে গাড়ি জড়াতে জড়াতে বলল, চলো। লাবণী তাও বসে রইল। কি হলো, চলো ভাবি। কিছু হয়েছে নীরা? মুখটা মলিন লাগছে। কোনো ঝামেলা? বলো আমাকে। নীরা হাসবার চেষ্টা করলো। তুমি যে এত ঝামেলার সংসারে থাকছো, তোমার কি তাতে মন ভরছে না? তাও তোমার আরো ঝামেলার কথা শুনতে মন চায় বুঝি? হ্যাঁ চাই, বলো কি হয়েছে? তুমি কি কোনো বিপদে পড়েছো? নীরা লাবণীর মুখোমুখি এসে বসল। যে লোকগুলো আমাদের ভ্যান জ্বালিয়েছিল, সেই দলেরই কিছু লোক আমায় থ্রেট করছে। তাদের ধারণা, তাদের লোক যখন কাউকে মার্ডার করতে চেয়েছিল, তখন আমি তাদের লোকেদের দেখে ফেলেছি। দুজনকে নাকি অ্যারেস্টও করা হয়েছে। আমাকে কন্টিনিউয়াসলি থ্রেট করেই যাচ্ছে, আমি যাতে গিয়ে ওই সাসপেক্টদের শনাক্ত না করে দিই। কাকে মার্ডার করার চেষ্টা করছিল? মিস্টার তামিম, তিনি একজন এনএসআই এর অফিসার। তিনি নাকি তাদের অনেক খবর জানেন। ওহো, আমাদের বাসায় যিনি এসেছিলেন তোমায় খুঁজতে, তিনি? তিনি হয়তো কিছু আন্দাজ করে এসেছিলেন। তুমি কি সত্যি কাউকে দেখেছো? মোটেও না। আমি যখন মিস্টার তামিমকে দেখি, তখন তিনি একা এবং আহত। সেই রকম দেখেই তো আমি তাকে হাসপাতালে নিয়ে যাই। আমার মনে হয় কি জানো ভাবি, সেদিন যে মিস্টার তামিম একা ছিলেন, সেটা জেনেই ওরা অ্যাটাকটা করেছিল। আমি তাৎক্ষণিক যাওয়ায় সুবিধা করে উঠতে পারিনি। ব্যাপারটা মিস্টার তামিমকে বলেছো? ওনার সাথে যোগাযোগ করা কি ঠিক হবে? যদি ভাবে শেল্টার চাচ্ছি, সাহায্য চাওয়ার মতো তো কিছু নেইও, তাই না? তাই বলিনি আর কি।
তাহলে এখন কি করবে? আমি ঠিক করেছি কি, ওই শয়তানদের সাথে সরাসরি দেখা করব। বলবো যে আমি কাউকে দেখিনি, আর কিছু বলবো টলবও না। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ, মিস্টার তামিমকে আমি চিনিই না ভালো করে। তোমার যদি কোনো বিপদ হয়? হলে হবে, বিপদের মাঝেই তো বসবাস। বিপদই তো মোর জীবন সঙ্গী। লাবণী নীরার কাঁধে হাত রেখে শক্ত করে ধরে পাশে দাঁড়ালো। তুমি একা যাবে না নীরা, একদম একা যাবে না, আমিও যাব তোমার সঙ্গে। নীরা হাসল, যে হাসির মানে হলো কঠিন না। লাবণী নীরার ঘরের বিছানার চাদরটা টেনে ঠিক করতে করতে বলল, এ বাড়িতে যখন বিয়ে হয়ে এলাম, বাড়িতে এসে শুনলাম এ বাড়ির একমাত্র ছোট্ট মেয়েটি ভাইয়ের বিয়েতে বরযাত্রী যেতে পারেনি, কারণ তার জ্বর। নতুন ভাবেই আমি কি করলাম, আমার সেই জ্বর গায়ে ননদকে দেখতে তার ঘরে গেলাম, তার বিছানার ধারে এইখানটায় বসে। তাই না নীরা? উফ ভাবি, চুপ করো তো। ইমোশনাল ব্ল্যাকমেইলিং, বারবারই একই গল্প। চুপ করার তো কিছু নেই নীরা, এটা আমার জীবনের চমৎকার ঘটনা, এটা আমার বারবার বলতে ভালো লাগে। তারপর আমি যখন আমার সেই ননদের মুখটার দিকে তাকালাম, আমার মাথা ঝিমঝিম করে উঠল। লাবণী নীরার কাছাকাছি এসে তার দুগালে হাত দুটো দিয়ে মুখটা তুলে ধরল। কি সুন্দর বড় বড় চোখ, বাঁ চোখের পাশে এই এত বড় তিল, এই থুতনিটা এমন মাঝখানে খাঁজ হয়ে দেবে আছে। কি সুন্দর সরু ঠোঁট, খাড়া নাকের এই ওপরটায় একটা কাটা মিষ্টি দাগ। আমার চোখ জুড়িয়ে গেল, মন ভরে গেল ভালো লাগায়। আমি আমার সেই ননদকে দেখে তার কানে কানে ফিসফিসিয়ে কি বলেছিলাম মনে আছে? বলেছিলাম, ভালোই হয়েছে বিয়েতে তুমি যাওনি, তুমি বিয়েতে গেলে সবাই তোমাকেই হাঁ করে দেখতো, আমায় কেউ দেখতো না। আর বিয়ের অনুষ্ঠানে বিয়ের কনেকে না দেখলে কত কষ্টই না হতো। নীরা লাবণীকে শক্ত করে জড়িয়ে ধরল। আর তোমার সেই বোকা ননদ গাধার মতো তোমায় কি বলেছিল? আমি নায়িকা হব তো ভাবি, তাই আমি এত সুন্দর, এই দেখো আমার কত লম্বা চুল। লাবণী সশব্দে হেসে ফেলল, কিন্তু তার দু চোখ ভর্তি জল। লাবণী কিছুক্ষণ নীরাকে শক্ত করে ধরেই থাকলো। আমার সেদিনই মনে হয়েছিল নীরা তোমার সাথে আমার অন্য কোনো টান আছে, যেটা আগে থেকেই বাঁধানো। নীরা মাথা নাড়ল। আর সেই রাতে তুমি বর ফেলে আমার সাথে থাকতে চলে এসেছিলে, ভাই আর কি রাগ তখন। লাবণী চোখটা মুছে এসে বিছানায় বসলো। সেই রাতে পুরো রাত আমরা দুজনে ঘুমালাম না, গল্পও কিন্তু করিনি, দুজনে দুদিক ফিরে নিশ্চুপ জেগেছিলাম। কি যে জড়তা, নতুন ভাবির পাশে গুটিসুটি মেরে শুয়েছিলে তুমি। সেই জেগে থাকায় কি মমতা, কি মায়া যে লুকিয়েছিল বুঝতেই পারিনি। তোমার ভাইয়া চলে গেল, আমার সন্তান চলে গেল, শফিকটা আমাদের সবার মাঝে থেকেও নেই। আমার এই বাড়িতে তো শুধু তুমি আছো, আমি কি কোনো বিপদে তোমায় একা ছাড়তে পারি? নীরা কাছে। আমি তোমার জন্য কিচ্ছু করতে পারছি না ভাবি, কিচ্ছু না, একটার পর একটা ঝামেলাই বয়ে আনছি। লাবণী নীরাকে এক ঝটকায় সরিয়ে দিল। কিছু করার দরকারও নেই, চেয়েছি কিছু, তুমি বলেছিলে নায়িকা হবে, সেটা হও। নীরা আবারও মেঝেতে বসে পড়ল। এই বাড়িতে মা এসেও অভাবই টানলো, তাও মায়ের আশা ছিল বড় ভাইয়া আর শফিক ভাইয়া মিলে একদিন সব ঠিক করে দিবে, তাও হলো না। তুমিও টানছো অভাব। অভাব বুঝলে ভাবি খুব খারাপ জিনিস, সব প্রতিভা নষ্ট করে দেয়, ভালো করে কথা বলার আগ্রহ পর্যন্ত শেষ করে দেয়। লাবণী হাসল। এরপর থেকে দেখো সব ঠিক হয়ে যাবে। বাবা মা তো যাচ্ছেনই দেশের বাড়ির ভিটেটা বিক্রি করতে, ওটা বেচে দিলে দেখবে টাকা চলে এসেছে, সব শুরু করা যাবে, আমরা আবারও ভালো থাকবার স্বপ্ন দেখব। নীরার মোবাইল ফোন বাজছে, তাকে থ্রেট করা জসিম বলে লোকটা আবারও ফোন করেছে। নীরা ইশারায় মাথা নেড়ে লাবণীকে সেটা বোঝালো। লাবণী কড়া গলায় বলল, ফোনটা ধরো নীরা, শক্ত হয়ে কথা বলো, একদম ভয় পাবে না, বি ব্রেভ। শয়তানদের একদম ভয় পেতে নেই নীরা, এদের মনের জোর বলতে কিচ্ছু নেই, ভয় পেতে হয় ভালো মানুষকে, বুঝলে? নীরা ফোন রিসিভ করলো। হারুন প্রায় হন্তদন্ত হয়ে মিটিং রুমে ঢুকে পড়ল। স্যার স্যার একটা এমার্জেন্সি স্যার, 1 মিনিট স্যার। তামিম এক্সকিউজ মি বলে বেরিয়ে এলো। স্যার, ওয়াচম্যান বলেছে মিস নীরা ও মিসেস লাবণী একসাথে কোথাও বেরোচ্ছেন। তাদের পোশাক দেখে ওয়াচম্যান জানালো ব্যাপারটা সন্দেহজনক। বোরকা পরে বেরিয়েছে? ইয়েস স্যার।